Okay, dokie. এখন আমরা ডিসকাস করব evaluation of a patient with a recurrent UTI. So, recurrent UTI. আমরা কি কি ডিসকাস করব? First of all, we will discuss the definition of recurrent UTI. Then we will discuss the risk factor for recurrent UTI এবং ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন মধ্যে কি কি হিস্ট্রি নিতে হবে, কি কি এক্সামিনেশন করতে হবে, followed by what are the investigations required, and then we will also discuss the treatment of recurrent UTI. So আমরা একটা একটা করে ডিসকাস করি. First of all, definition হলো if there is more than 3 UTI episode per year, usually that is called recurrent UTI. বলা হয় অন্য একটা ডেফিনিশন, সেটা হলো more than 4 or at least four or more culture proven, CS proven UTI in a year. So একই কথা almost. That is the definition. Then risk factor. The risk factor depends on the sexes. So আমরা যদি irrespective of sex দেখি, issue as a general in both sexes, both sex. So in male and female, both. কি কি risk factor? Very simple. Diabetes. If someone has diabetes, that is immunosuppressive condition. Similar একটা কন্ডিশন হলো যদি কেউ ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট নেয়, যেমন স্টেরয়েড, যেমন আদার ইমিউনোসাপ্রেসেন্টস, দ্যাট উইল ইনক্রিজ দ্য রিস্ক অফ হ্যাভিং ইউটিআই এন্ড রিকারেন্ট ইউটিআই। তারপরে যদি কারো নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে, যেটা ব্লাডার মানে আউটলেট যেটা আছে সেটাকে প্রপারলি ব্লাডার থেকে ঠিকমতো খালি করতে দেয় না, ফর এক্সাম্পল মাল্টিপল স্ক্লেরোসিস বা স্পাইনা বিফিডা, এইসব ক্ষেত্রে অনেক সময় ব্লাডারটা ঠিকমতো ইভাকুয়েট হয় না, সো তখন রিকারেন্ট ইউটিআই হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। এছাড়া রেনাল কজ, যেমন কিডনির ভিতরে যদি কোনো স্টোন থাকে, দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ ইউটিআই। ঠিক আছে, স্টোন থাকলে অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশন থাকলে ইউটিআই হয়। যদি ক্যাথেটার থাকে, স্টোন, এটা হলো অনেক সময় কোন কোন পেশেন্ট আছে যাদের ক্যাথেটার করা লাগে, যেমন যারা এমএস পেশেন্ট বা যাদের কোনো একটা স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আছে তাদের ক্যাথেটার করা লাগে। রিকারেন্ট যদি ক্যাথেটার করা লাগে, দেন ইট ইনক্রিজেস দ্য চান্স অফ রিকারেন্ট ইউটিআই। সেম ফর স্টেন্টিং, যদি কারো ইউরেটারি স্টেন্ট থাকে, দ্যাট অলসো ইনক্রিজ দ্য রিস্ক অফ ইউটিআই। অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর মে বি ক্রনিক কনস্টিপেশন, কারণ কনস্টিপেশন থাকলে ব্লাডার ইভ্যাকুয়েশনটা প্রপারলি হয় না, সো ক্রনিক constipation, another risk factor for recurrent UTI. So it গেল both sexes. Then we can think about only female. Female ক্ষেত্রে special risk factor কি আছে? Female ক্ষেত্রে number 1 would be uterine prolapse. যদি prolapse হয়, that obstructs the bladder. So prolapse. যদি atrophic urethritis হয়, such as in menopause, atrophic urethritis, that increases the risk of recurrent UTI. In pregnancy, obviously, pregnancy-তে pregnancy-তে অনেক বেশি অর্গানিজম ঢুকতে পারে এবং ইনফেকশন হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। And another one is sexual trauma. So যদি sexual trauma হয়, তখন UTI হওয়ার রিস্ক থাকে। So those are the risk factors specific for female. For male, very obvious reason is BEP, prostate related, দুইটা রিজন। একটা হলো BEP, একটা হলো CA prostate. So দুইটাতেই obstruction হবে, যেটাকে বলে bladder outlet obstruction, BOO. So BOO হবে, that's why increases the risk of infection. BOO এর একটা কজ হলো যদি urethral stricture হয়, কারো যদি urethritis হয়, recurrent urethritis হয়ে বা STD such as gonorrhea, chlamydia হয়ে যদি পেশেন্টের urethritis হয়ে urethral stricture হয়, that will increase the risk of recurrent UTI. So আমরা কি কি ডিসকাস করলাম এতক্ষণ? আমরা ডিসকাস করলাম ডেফিনিশন, ডিসকাস করলাম রিস্ক ফ্যাক্টর। Now let's go for the history. So what are the history? Pertinent history আমরা কি নিব? So হিস্ট্রিতে ফার্স্ট অফ অল কমন জিনিস, কমন, সো আমরা বলছিলাম বোথ সেক্সের মধ্যে একটা কমন ছিল, সেটা হলো ডায়াবেটিস। তাহলে হিস্ট্রি অফ ডায়াবেটিস, হিস্ট্রি অফ ড্রাগস, কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস নিচ্ছে কিনা, ঠিক আছে, হিস্ট্রি অফ কনস্টিপেশন, পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা। সো এগুলো আমরা বলছিলাম একদম জেনারেল, এগুলা ডায়াবেটিস, ড্রাগস, কনস্টিপেশন। আরো কিছু জেনারেল, যেমন ইউরোলজিক্যাল কিছু জিনিস, যেমন কোনো স্টোন রিলেটেড হিস্ট্রি আছে কিনা, সেই হিস্ট্রিটা কি হবে? স্টোন রিলেটেড হিস্ট্রি হবে পেশেন্টের low end pain that radiates to the groin. So low end to groin pain. Additionally, the patient can have hematuria.
তারপরে হিস্ট্রি অফ ক্যাথেটার, কোনো ক্যাথেটার করা লাগে কিনা রিপিটেডলি, হিস্ট্রি অফ প্রসিডিওর, কোনো ইউরেটারি স্ট্যান্ড করা আছে কিনা আমরা এটা জিজ্ঞেস করব। উই সিম, আমরা প্রথমে মনে করবো যে আমরা কিছু জানি না, ওই পার্সপেক্টিভ থেকে আমাকে হিস্ট্রি দেবো, আমি কিছু জানি না, সো কি কি জানতে হবে পেশেন্টের কাছ থেকে, সেই পার্সপেক্টিভ থেকে এই হিস্ট্রি নিচ্ছি। ইন কেস অফ মেল যদি আমরা চিন্তা করি, আমাকে নিতে হবে বিইপি এন্ড সিএ প্রোস্টেট হিস্ট্রি। সো বিইপির পার্সপেক্টিভ আমাকে হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের হেজিটেন্সি আছে কিনা, হেজিটেন্সি, পেশেন্টের পুয়ার ফ্লো আছে কিনা, ড্রিবলিং আছে কিনা, এগুলা জিজ্ঞেস করব। এছাড়া আমরা জিজ্ঞেস করতে পারি পেশেন্টের ফ্রিকোয়েন্সি আছে কিনা, নকচুরি আছে কিনা, আর্জেন্সি আছে কিনা। সো দোজ আর দ্য বিইপি রিলেটেড হিস্ট্রি। ফর সিএ প্রোস্টেট এগুলা তো থাকবেই, সাথে যেটা হতে পারে পেশেন্টের বডি এক বা বোন পেইন থাকতে পারে, বোন পেইন এন্ড প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকতে পারে, এই হিস্ট্রিটা আমরা নিব। সো মেল গেল, জেনারেল গেল, মেল গেল, তারপর হলো ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে আমরা বললাম প্রথম একটা রিস্ক ফ্যাক্টর ছিল প্রোল্যাপস। সো আমাকে জিজ্ঞেস করতে হবে ইফ দেয়ার ইজ সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, এটা হচ্ছে কিনা। মেনোপজাল সিমটম আছে কিনা সেটা জিজ্ঞেস করবো। মেনোপজাল সিমটম সাচ এজ হট ফ্ল্যাশ আছে কিনা, হট ফ্ল্যাশ আছে কিনা, তারপরে হলো যে পেশেন্টের ভ্যাজাইনাল ড্রাইনেস আছে কিনা, ভ্যাজাইনাল ড্রাইনেস, ইরিটেশন, পেশেন্টের অ্যাডিশনাল ফিচার ডিসকমফোর্ট, হ্যাঁ অনেক ধরনের ডিসকমফোর্ট হয়, সেক্সুয়াল পেরিনিয়াল trauma and pain হয়, so pain during intercourse এগুলো হয় কিনা। So those will mean that the patient has the features of menopause, estrogen deficiency আছে, ঠিক আছে। তো মেনোপজের পাশাপাশি আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করি পেশেন্ট প্রেগনেন্ট কিনা, কারণ প্রেগনেন্সি ইনক্রিজ দ্য রিস্ক অফ দ্য ইউটিআই। অ্যাডিশনালি তার সেক্সের সময় কোনো ট্রমা হয় কিনা, সো সেক্সুয়াল ট্রমার হিস্ট্রি, এনি হিস্ট্রি অফ এনি সেক্সুয়াল ট্রমা, সেটা আমরা নিতে পারি। So those are all about history. Then we have to examine the patient. Examination is খুব স্পেশাল কিছু আছে তা না। For male, the main examination of the abdomen, abdomen examination including DRE, ঠিক আছে। এখানে অ্যাবডোমেন এক্সামিনেশন আমরা দেখবো কোনো ম্যাস আছে কিনা, ডিআরই করে দেখবো এখানে বিপি বা সিএ প্রোস্টেট রিলেটেড কিছু আছে কিনা, বা অ্যাবডোমেন এক্সামিনেশনে আমাকে ব্লাডারটাও দেখতে হবে, ব্লাডার ফুলে আছে কিনা, ব্লাডারটা সোলেন কিনা। ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে আমাকে এক্সটার্নাল জেনিটালি এক্সামিন করতে হবে, একটা অ্যাবডোমেন এক্সামিন করব, সাথে আমাকে এক্সটার্নাল জেনিটালি এক্সামিন করতে হবে, পেশেন্টের প্রোল্যাপসের কোনো ফিচার আছে কিনা, পেশেন্টের অ্যাট্রফিক ভ্যাজানাইটিস বা হলো পেশেন্টের মেনোপোজাল যে ফিচার গুলো আছে, মেনোপোজাল কোনো ফিচার আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আর বোথ সেক্সের ক্ষেত্রে আমরা ডিআরই করার সময় আরেকটা জিনিস দেখবো যে পেশেন্টের কনস্টিপেশনের মতো কোনো এভিডেন্স আছে কিনা বা কোনো কজ আছে কিনা। ওকে, দেন কামস ইনভেস্টিগেশন। লেটস ডু সাম ইনভেস্টিগেশন। সো ইনভেস্টিগেশন, কিছু সিম্পল ইনভেস্টিগেশন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, যেহেতু একটা রিকারেন্ট ইউটিআই ইনভেস্টিগেশন আমরা রিপিট করব। সো উই উইল ডু ইউরিন আরই, উই উইল ডু ইউরিন সিএস, তাই না, আমরা ইউরিন সিএস করবো, সিএস করে দেখবো অর্গানিজমটা কি আছে, বিকজ দ্যাট উইল গাইড আওয়ার ট্রিটমেন্ট। আর যেহেতু এটা একটা ইনফেকশন, উই হ্যাভ টু ডু সিবিসি উইথ ইএসআর, উই হ্যাভ টু ডু আদার টেস্ট সাচ এজ জাস্ট কমন টেস্ট গুলা, যেমন আরবিএস করবো, কারণ হলো পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে। আমাকে রেনাল ফাংশন টেস্ট করতে হবে। রেনাল ফাংশন টেস্ট মানে হলো সেরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, তারপরে ইলেকট্রোলাইটস, দোজ আর অল পার্ট অফ রেনাল ফাংশন টেস্ট। দেন যেহেতু একটা ইনফেকশন, আমরা ব্লাডেরও সিএস করতে পারি, কিন্তু ব্লাড সিএস ইনফেকশনটা ব্লাডে ছড়ালো কিনা সেটা দেখার জন্য। নেক্সট ইনভেস্টিগেশনসটা খুবই হাই ইয়েল, সেটা হলো লুকিং আউট ফর দ্য স্ট্রাকচারাল ডিফেক্ট। সো স্ট্রাকচারাল ডিফেক্ট দেখার জন্য আমরা বা কোনো ডিজিজ যেটা স্ট্রাকচারালি আইডেন্টিফাই করা যায়, যেমন এক্সরে দিয়ে, এক্সরে কেওবি দিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি স্টোনস আছে কিনা। তারপরে আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি, ভেরি হাই ইয়েল্ড ইনভেস্টিগেশন, এখান থেকে আমরা প্রোস্টেটিক কোনো প্রবলেম ইন কেস অফ মেল আমরা ধরতে পারি প্রোস্টেট। কেওবি বা হোল অ্যাবডোমেন লিখলেও চলবে, আর পেলভিস, আলট্রাসোনোগ্রাফি অফ পেলভিস, হ্যাঁ সবই আলাদা করে করতে পারি, অথবা হোল অ্যাবডোমেন করলে সবটাই চলে আসে অলমোস্ট, ঠিক আছে। পেলভিস আলট্রাসোনোগ্রাফির উদ্দেশ্য হলো টু লুক ফর এনি ম্যাসেস অর এনি প্রোল্যাপস, পার্শিয়াল প্রোল্যাপস হতে পারে, হোল অ্যাবডোমেনের মধ্যে কোনো ম্যাস আছে কিনা, ঠিক আছে। আর কেওবির কথা তো বললাম যে প্রোস্টেটে কোনো ম্যাস আছে কিনা, পেশেন্টের ব্লাডারের কি অবস্থা, আমরা সেইগুলো চেক করব, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করতে পারি, আমরা ব্লাডারটা ডিরেক্টলি চেক করতে পারি, উই ক্যান ডু এ সিস্টোস্কোপি,
সিস্টোস্কোপি, এবং সিস্টোস্কোপি করে ব্লাডারে কোনো ম্যাস আছে কিনা, কোনো স্টোন আছে কিনা দেখবো। সাথে আমরা যেটা করতে পারি ইউরোফ্লোমেট্রি অ্যান্ড ইউরোডিনামিক স্টাডি। ইউরোফ্লোমেট্রি অ্যান্ড ইউরোডিনামিক স্টাডি আমরা করব, কারণ অনেক সময় অবস্ট্রাকশন থাকলে, স্পেশালি ইন কেস অফ মেল, ইউরোফ্লোমেট্রি এবং ইউরোডাইনামিক স্টাডি করে বোঝা যায় যে অবস্ট্রাকশনটা কোন জায়গায় এবং সেটা প্যাটার্ন এবং সিভিয়ারিটিটা কেমন। সো লুক আউট ফর অবস্ট্রাকশন, উই আর ডুইং দোজ ইনভেস্টিগেশন, ইউরোফ্লোমেট্রি অ্যান্ড ইউরোডিনামিক স্টাডি। ঠিক আছে। আর এছাড়া ইনভেস্টিগেশনের মধ্যে আমরা চাইলে একটা পিএসএ করতে পারি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ফর সিএ প্রোস্টেট। তো আমাদের ইনভেস্টিগেশন হয়ে গেল। নাও লেটস কাম টু দ্য ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্ট আমরা সবুজ কালিতে দিই। How will you treat the patient? So treatmenটের general idea হলো, first of all, general কিছু prophylactic measure. So general prophylaxis একটা part of treatment, prophylaxis followed by prophylactic antibiotic, and followed by treatment of any risk factor, treatment of respiratory risk factor. So তিনটা step: general prophylactic measure, prophylactic antibiotic, and treatment of risk factor, or যেটাকে আমরা বলতে পারি underlying cause. Prophylaxis কি? Obvious. UTI মানে হলো high fluid intake, more than 2 liter per day fluid খেতে হবে. You have to keep the urinary tract very clear and clean. So emptying করতে হবে, regular emptying করতে হবে, personal hygiene maintain করতে হবে, especially during and after sex. So before sex আমরা empty করব, and after sex আমরা sex hygiene maintain করব। আমরা আরেকটা জিনিস করতে পারি, we can advise the patient to have some juices, which is the cranberry juice. This is another way that helps to reduce infection. So those are the general prophylaxis. Then prophylactic antibiotic আমরা দিতে পারি কখন? স্পেশালি যখন কোনো কজ খুঁজে পাওয়া যায় না বা রিস্ক ফ্যাক্টরকে আমি সাথে সাথে ট্রিট করতে পারছি না, সেক্ষেত্রে আমি প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দেবো। দ্য ফার্স্ট চয়েস এন্ড সেকেন্ড চয়েস আমরা বলছি, আমরা একটা বলে নেই যে আগে আমরা কয়টা অ্যান্টিবায়োটিক দিতে পারি। সো আমরা 2 to 3 অ্যান্টিবায়োটিক দিব এভরি 6 months ইন এ রোটেশনাল ম্যানার। ঠিক আছে, 6 months পর পর রোটেশন করব। এখন কি কি অ্যান্টিবায়োটিক চয়েস করবো আমরা বলছি। নাম্বার 1, ফার্স্ট চয়েস ইজ trimethoprim, except in pregnancy. প্রেগনেন্সিতে আমরা trimethoprim দিব না, আদারওয়াইজ trimethoprim হলো ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস কি? সেকেন্ড চয়েস হলো nitrofurantoin, সেটাও সাধারণত প্রেগনেন্সিতে দেওয়া যায়, except in third trimester we can give nitrofurantoin. So trimethoprim এর ডোজ কত? ডোজ হলো 100 mg once daily, nitrofurantoin হলো 50 mg once daily. এছাড়া আমরা একটা দিতে পারি, যদি প্রেগনেন্ট থাকে যে কোনো ট্রাইমেস্টারে আমরা দিতে পারি coamoxiclav, which is 250 over 125 milligram. আমরা এটা ইউজুয়ালি at night, once daily at night দেব, যেহেতু প্রোফাইল্যাকটিক ডোজটা একটু কম। নেক্সট, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজের মধ্যে আমরা ডায়াবেটিসটা ট্রিট করব। এনি ড্রাগ যদি যেটা প্রোফাইল্যাকটিক যেটা ইমিউনোসাপ্রেশন করে সেই ড্রাগটাকে স্টপ করে দিব। and then we can treat our infection. যখনই ইনফেকশন হবে তখন আবার এই রেজিমেন্টটা চেঞ্জ হবে। সো prompt identification and treatment of recurrent infection, এটা আরেকটা স্টেপ। Okay, so that's all about approach to a patient and treatment in a patient with a recurrent UTI.